শুভ সকাল। বাধ্যতামূলক হচ্ছে মাস্কের ব্যবহার, সেই সাথে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এবং সবকিছু মিলিয়ে আজকে থেকে চলছে একেবারে পূর্ণদমে কর্মব্যস্ত একটি দিন। গণপরিবহন চলছে, সবকিছু মিলে কর্মব্যস্ত দিনে যাবার আগেই আপনার সামনে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি। আমি রিশাদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালে বাংলাদেশে। আজ সোমবার 1 জুন, 18 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 8 শাওয়াল 1441 হিজরি। ইতিহাসের এই দিনে কি ঘটেছিল তাই একটু দেখে নিতে চাই। চলুন তবে দেখে নিয়ে আসি ইতিহাসে আজ কি ঘটেছিল। 1961 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। 1969 খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়া মৃত্যুবরণ করেন। 1906 খ্রিস্টাব্দের এই দিনে কবি, প্রাবন্ধিক ও ছন্দাসিক আব্দুল কাদেরের জন্ম হয়। 1998 খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ চ্যানেল জয়ী 17 ব্রজেন দাসের মৃত্যু হয়। 1842 খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজি শিক্ষার প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা ডেভিড হেয়ারের মৃত্যু হয়। 1874 খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা হয়। 1923 খ্রিস্টাব্দের এই দিনে জাপানের রাজধানী টোকিওতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। 1926 খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী মেরিলিন মনোরেলের জন্ম হয় লস অ্যাঞ্জেলেসে। 1941 সালের এই দিনে গ্রিসে জার্মানের মৃত্যুপক্ষের শেষ শক্তিশালী ঘাঁটি ক্রিট দ্বীপের পতন ঘটে। 1968 খ্রিস্টাব্দের এই দিনে প্রতিবন্ধী শিক্ষার উদ্যোক্তা ও অন্ধ বধির লেখিকা হেলেন কেলরের মৃত্যু হয়। 1980 খ্রিস্টাব্দের এই দিনে কেবল নিউজ নেটওয়ার্ক CNN সম্প্রচার শুরু করে। 1990 খ্রিস্টাব্দের এই দিনে জর্জ H.W. বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতির চুক্তি স্বাক্ষর করেন। দর্শক, এই ছিল আমার হাতে থাকা ইতিহাসের এই দিনে। ইতিহাস থেকে চোখ ফিরিয়ে এবার দৃষ্টি রাখতে চাই সংবাদপত্রে। কোন সংবাদপত্রগুলোর শিরোনাম হয়েছে কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে পত্রিকার পাতায়, তাই জানবো এখন। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের এবং দেশের বাইরের বিভিন্ন দৈনিক পত্রিকা এবং সেগুলোর প্রিন্টেড এবং অনলাইন সংস্করণগুলো আমার হাতে রয়েছে। আমার হাতে প্রথমেই যে পত্রিকা রয়েছে সেটি হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, কতটা স্বাস্থ্যবিধিতে খুলছে সবকিছু। উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 37 জনের, আক্রান্তের শীর্ষ সারিতে এখন বাংলাদেশ। এরপরে আমার হাতে যেটি রয়েছে সেটি দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে তাদের অনলাইন সংস্করণে, ভ্যাকসিন নিয়ে আসার আলো, চীনে করোনায় নতুন করে 2 জন আক্রান্ত, 2 মাস পর মুসলিমদের জন্য দেশের সব মসজিদ খুলে দিল সৌদি আরব। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, মতিঝিলের ব্যাংক পাড়ায় সামাজিক দূরত্বের বালাই নেই, মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানলে লাখ টাকা জরিমানা। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল বলছে, সামাজিক দূরত্ব মেনেই চলার বালাই নেই, শিক্ষা প্রতিষ্ঠান ফাঁকা, ঘরে ঘরে আনন্দ, ব্যবসায়ীদের 2000 কোটি টাকা সুদ মওকুফ করা হবে। এরপরে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটি হলো দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে, করোনা মৃত্যুতে হঠাৎ উচ্চ লাভ, পরিস্থিতি দেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরানন্দ স্কুল প্রাঙ্গণ, আনন্দ ঘরে ঘরে। এরপরে আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24 শিরোনাম করেছে, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলে করোনায় আক্রান্ত, এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বললেন শিক্ষামন্ত্রী।
এরপরে আমার হাতে রয়েছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউন শিরোনাম করেছে ত্রাণ দুর্নীতির সাময়িক বরখাস্ত জনপ্রতিনিধিরা কে কোন দলের, দেশে ফেরার আকুতি সালাউদ্দিনের, নাগপুরের এসিল্যান্ড তারিন মাসরুরের করোনা শনাক্ত। এবার আমার হাতে রয়েছে দৈনিক দ্য ডেইলি সান। ডেইলি সান শিরোনাম করেছে এডুকেশন ইনস্টিটিউশন নট রিওপেনিং নাও, পিএম, পাবলিক বাসেস ইগনোর হেলথ গাইডলাইন্স। দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে কার্ভস লুজেন্স নোজ থিংস। এরপর রয়েছে আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে দৌড়ে বেড়াচ্ছেন কোভিড আক্রান্ত মানসিক রোগী, নাকাল মেডিকেল। টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে অ্যাহেড আনলকিং হাইয়েস্ট সিঙ্গেল ডে জাম্প কোভিড-19 কেসেস। ডন পত্রিকা তাদের শিরোনাম করেছে ওয়ার্নিং অফ মাস্ক অ্যাট পাবলিক প্লেসেস ম্যান্ডেটরি নাও। এবার রয়েছে খালিজ টাইমস। খালিজ টাইমস লিখেছে ইউএই টু রেসিডেন্টস রিনিউ প্লেজেস টু বিট কোভিড-19। দ্য মিরর রয়েছে আমার হাতে। দ্য মিরর বলছে দ্য কুইন ইজ পিকচার্ড ফর দ্য ফার্স্ট টাইম সিন্স লকডাউন বিগেন 10 weeks ago enjoying a horse ride with Windsor. এবার আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে মেয়র কল ফর পিস নট পেশেন্স। এই ছিল আমার হাতে থাকা দেশের এবং দেশের বাইরের প্রধান প্রধান যে পত্রিকাগুলো সেগুলোর সংবাদ শিরোনাম। এবং এবারে আমরা চলে যেতে চাই একটু আলোচনায়, এবং আলোচনায় প্রথমে আমাদের সঙ্গে যুক্ত হবেন মামুনুর রশিদ, সহসভাপতি। দুঃখিত, আমাদের সঙ্গে এবারে অতিথি হিসেবে যুক্ত হবেন সম্পাদক, বরিশালের দৈনিক ভোরের আলোর সম্পাদক। তার সঙ্গে আমরা যুক্ত হব। তিনি সাইফুর রহমান মিরন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। সাইফুর রহমান মিরন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যে মাস্কের ব্যবহার বলা হচ্ছে যে বাধ্যতামূলক, এবং সেক্ষেত্রে জরিমানা এবং জেলের বিধান রাখা হচ্ছে, এবং সংক্রমণ ব্যাধি 2018-র যে আইন সেই অনুসারে কিন্তু এই শাস্তির বিধান করা হচ্ছে। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমার মনে হয় আজকের এই আলোচনার মাধ্যমে আমরা নিউজ 24-কে একটি সুন্দর সকালের সূচনা করবার জন্য আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, এবং একই সঙ্গে তার যে দর্শক আছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। একটি প্রাসঙ্গিক বিষয় বলেছেন যে মাস্ক এবং মাস্ক ব্যবহারের ক্ষেত্রে যে জরিমানার কথাটি বলা হচ্ছে, তার আগে তো মাস্ক নিশ্চিত করতে হবে। এখনো তো যেমন আমরা যদি বরিশালের প্রেক্ষিতটা বলি, গতকালকে কিন্তু বরিশাল থেকে প্রথম গণপরিবহন ছেড়েছে, বিশেষ করে লঞ্চ, এবং সেখানে মানুষের যে ভিড়, বিশেষ করে শারীরিক দূরত্ব তো বজায় ছিলই না, এবং আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে যে অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে লঞ্চ ছেড়েছে, এবং সেখানে কিন্তু অনেকেরই মাস্ক ব্যবহার নিশ্চিত ছিল না। এবং এটি যেমন লঞ্চে ছিল না এবং অন্যত্র, বিশেষ করে ধরে শহর এলাকায় কিছু মাস্কের ব্যবহার থাকলেও একটু যদি গ্রামে যাই সেখানে কিন্তু মাস্কের ব্যবহারই নেই। সুতরাং যেখানে আমাদের সচেতনতাই ওভাবে গড়ে ওঠে নাই এখন পর্যন্ত, আমার মনে হয় সেখানে আপনি জরিমানা করবেন বা আইন আদালত করে কতটা কার্যকর করবেন সেই বিষয়টা কিন্তু ভেবে দেখার বিষয়। আর আমরা যেটা বলতে চাই যে মূলত আইন মানার ক্ষেত্রে নাগরিকদের যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার জায়গাটিতে আমরা এখনো অনেক ক্ষেত্রেই পৌঁছাতে পারিনি। সে কারণে মাস্ক বা বলি বা স্যানিটাইজার বলি বা স্প্রে বলি, এগুলো কিন্তু যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। যদিও জেলা প্রশাসন বা প্রশাসনিক পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, এটা কিন্তু শহর এলাকায় হচ্ছে, অন্যত্র কিন্তু হচ্ছে না। সুতরাং আমার মনে হয় না যে সচেতনতা ছাড়া কেবল জরিমানা বা ই করে এটাকে কার্যকর করা যাবে বলে আমি মনে করি। মিলন, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সবকিছুই খুলে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আসলে এই যে সীমিত আকারে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এই সীমিত আকার বিষয় বলতে আসলে সাধারণ মানুষ কি বোঝে, বা আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমি এই ব্যাপারে বলতে চাই, বিশেষ করে আপনি লক্ষ্য করেছেন যে যখন পোশাক শিল্প কারখানা খুলে দেওয়ার কথা বললো, তখন যে মানুষের মিছিল আমরা দেখলাম, বিশেষ করে আপনার আরিচা এবং মাওয়ার যে ফেরিঘাটের ভিড়,
সেটা দেখলাম। একই সঙ্গে যখন স্বল্প পরিসরে বলা হলো যে ঈদের মার্কেট খুলে দেওয়া হলো, সেখানেও কিন্তু এই স্বল্প পরিসরে খোলার যে নিয়ম নীতি, 17টা নিয়ম মেনে কিন্তু খোলবার কথা ছিল, সেখানে কিন্তু কোনো নিয়ম ওইভাবে মানা হয়নি। এবং মানুষের ভিড় এত ছিল, পরবর্তীতে যদিও সরকার সেটা আবার বন্ধ করেছে। যে কথাটা আপনাকে একটু আগে আমি বলেছিলাম যে এই স্বল্প পরিসরে খোলার যে কতগুলো নিয়ম নিয়ে গণপরিবহন চালু হলো, সেখানে কিন্তু কোনো রকম এই শারীরিক দূরত্ব বলি বা সামাজিক দূরত্ব আমি বলতে চাই না, আমি বলতে চাই শারীরিক দূরত্ব, সেটার কিন্তু কোনো রকমই মানা হয়নি, মানা যায়নি। বিশেষ করে ডেকে একজনের গায়ে আর একজন লেগে লেগে তারপর বসেছিল গতকাল রাতের ঘটনা। সুতরাং এটা আহ, কেবল আমার মনে হচ্ছে যে এটি বলার জন্য বলা, আরেকদিকে ধরেন সরকার থেকে বলা হচ্ছে যে আহ, প্রগতি ইসের চাকা, অর্থাৎ জীবন এবং জীবিকার চাকা সচল রাখবার জন্য এই উদ্যোগটা নিয়েছে, কর্মহীন মানুষদের কাজে যোগদান করবার জন্য। আমার মনে হয় এখানে শারীরিক দূরত্ব বজায় রাখার যে কথাটি বারবার বলা হচ্ছে, যেখান থেকে আমরা সংক্রমণিত হতে পারি, সেই জায়গাটি আর একটু অ্যাড্রেস করা দরকার, সেখানে অবশ্যই আর কঠোর হওয়া দরকার। আর একটা জিনিস আমি একটু বলতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এই শারীরিক দূরত্বের কথা বলেই কিন্তু সরকার আবার লঞ্চ বা গণপরিবহনের ভাড়া 60 ভাগ বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে। এটাও কিন্তু আমার মনে হয় একটি অত্যন্ত অপ্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি শারীরিক দূরত্ব বজায় রাখে, সেক্ষেত্রে যদি একজন প্যাসেঞ্জারের কাছ থেকে যদি আপনি ডাবল ভাড়া নেন, সেটা হতে পারে সাময়িক সময়ের জন্য। কিন্তু সেটা না করে যখন 60 ভাগ ভাড়া বৃদ্ধি করা হলো, এর মাধ্যমে কিন্তু একদিকে সোশ্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব থাকলো না, আবার একটা বৈধতা, একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়। এবং বাংলাদেশের ইতিহাস বলে ভাড়া বেড়েছে এবং সেই ভাড়া আবার পুনরায় আগের জায়গায় গেছে গিয়েছে, এই ঘটনা কিন্তু ঘটেনি। এবং এটি প্রজ্ঞাপন জারি করে যখন গিয়েছে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এটি ফিরে যাওয়া কঠিন হবে। আমার মনে হয় এই শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অন্য কোনো উপায় বাতলে দেওয়া উচিত বলে আমি মনে করি। জনাব বিনন, আরেকটি বিষয়, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা গতকালকে আমরা দেখেছি যে বরিশাল থেকে যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে লঞ্চগুলো আসলে ছেড়ে এসেছে, সেই লঞ্চগুলোতে দেখা গিয়েছে যে সেখানে যাত্রী পরিবহনের বিষয়ে দেখা গিয়েছে যে খুব গাদাগাদি করে বেশ কিছু লঞ্চ ছেড়ে গিয়েছে এবং যেই সদরঘাট বা বিভিন্ন লঞ্চ টার্মিনাল যেগুলো রয়েছে, জেটিগুলো রয়েছে, সেই প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পেয়েছি অসংখ্য উপচে পড়া মানুষের ভিড়। সেই জায়গাতে আসলে সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো আপনি যে কথা বলেছেন আমি আগেও বলেছিলাম। গতকালকে তো প্রথম খুলে দেওয়া হলো, বিশেষ করে নৌবন্দর গুলো। আজকে আবার বাস ছেড়ে যাবে হয়তো বরিশাল থেকে বা সারা দেশ থেকেই। গতকালকে যদি বরিশাল নৌবন্দরের চিত্রটি আপনারা, আমার মনে হয় আপনারা দেখেছেন, নিঃসন্দেহে না দেখাবার কথা নয়, যে দিন অর্থাৎ বিকেল থেকেই প্রচন্ড ভিড় ছিল পল্টনে। এবং সন্ধ্যা যেটা যে লঞ্চগুলো 9:30 সাড়ে 9টা ছাড়বার কথা, আপনি শুনে শুনে থাকবেন যে সন্ধ্যা 7টার মধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে 3টি লঞ্চকে কিন্তু প্রশাসন অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত আহ, আগে ছাড়তে বাধ্য করেছে। কিন্তু এই যে আগে ছাড়তে বাধ্য করলেও তারা কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়েই বন্দর ছেড়েছে। এবং সেখানে যেটা আপনি বলেছেন যে শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব, সেখানে কিন্তু বালাই ছিল না, যদিও কেবিন গুলোতে হয়তো ছিল, কিন্তু ডেকে এই শারীরিক দূরত্বের বালাই ছিল না। এবং পল্টুন এবং লঞ্চের যেখান থেকে মানুষ ওঠে অর্থাৎ সিঁড়ি দিয়ে, সেখানেও কিন্তু এই শারীরিক দূরত্বের বিষয়টি খুব একটা ছিল না, যদিও লঞ্চ গুলো চেষ্টা করেছে হ্যান্ড স্যানিটাইজার অথবা স্প্রে দিয়ে মানুষকে শোধন করবার চেষ্টা করেছে, কিন্তু বাস্তবে আসলে এই শারীরিক দূরত্ব সেখানে বজায় ছিল না। এবং আরো একটা জিনিস বলি, কোনো কোনো ক্ষেত্রে আর একটা ভয়াবহ বিষয় আপনার মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যে কারো কারো হাতে হয়তো গ্লাভস পরা ছিল, কিন্তু তিনি গ্লাভস পরে ওই সময় কিছু খাচ্ছেন। তার মানে কি হলো, এই যে আমরা জানি না যে গ্লাভসটা পরেও যে কোনো জিনিস খেলে সেখান থেকে সংক্রমিত হতে পারি, এটাও কিন্তু আমরা জানি না। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের আসলে আর একটু বোঝানো দরকার, সচেতনতা দরকার। আর শারীরিক দূরত্ব ক্ষেত্রে কোথাও এটা খুব একটা মানা হয়নি বলে আমরা দেখেছি। আচ্ছা, সেক্ষেত্রে তো আসলে আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকেই অফিসগুলো, সরকারি বেসরকারি সকল অফিসই সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। তো আপনাদের এলাকায় বা বরিশাল আশপাশের এলাকাগুলোতে
যে সরকারি অফিস বা বেসরকারি অফিসগুলো রয়েছে সেগুলো স্বাস্থ্যবিধি কতখানি মানছে বা সেই জায়গা আপনার কাছে কি মনে হয়েছে? না, এটা এখানটা একটা জিনিস বলি, যেমন আপনি প্রথমত ব্যাংক খোলা ছিল, ব্যাংকের যে ভিড় সেখানেও কিন্তু প্রথম দিকে শারীরিক দূরত্ব বা এই সোশ্যাল ডিস্টেন্স মেনে এই কার্যক্রমটি প্রথম দিকে চলেনি। পরবর্তীতে কিন্তু ব্যাংকগুলো চেষ্টা করেছে বৃত্ত এঁকে অন্তত পক্ষে সেই শারীরিক দূরত্ব বজায় রাখবার চেষ্টাটা করছে, এবং ব্যাংকে কিন্তু এখন সেই প্রক্রিয়াটি চলছে। কিন্তু অফিস তো কেবল শুরু হলো, এখনো কিন্তু সবাই প্রক্রিয়াধীন আছেন যে তাদের হ্যান্ড স্যানিটাইজার বা স্প্রে ইত্যাদি ইত্যাদি যে আনুষঙ্গিক বিষয়গুলো তারা রাখবার চেষ্টা করেছেন। এটা হয়তো আজকে বা কালকে গেলে আর একটু বোঝা যাবে। এখন পর্যন্ত এটা বলা যায় যে তারা চেষ্টার অংশ হিসেবে আছে। এখনো তো অফিসগুলোতে এরকম ভিড় বাড়েনি, অনেকেই এখনো আসা শুরু করেননি। আমরা আজকে বা কালকের মধ্যে হয়তো বুঝতে পারবো সেখানেও এই সোশ্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্ব মেনে কাজটা হচ্ছে কিনা। জনাব মিলন, আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যে বিষয়টি বলছিলেন যে বাসের ভাড়া বাড়ানোর যে বিষয়টি 60% বৃদ্ধি করা হয়েছে, তো বরিশাল থেকেও যে বাসগুলো ছেড়ে আসছে সেগুলোও কিন্তু 60% ভাড়া বৃদ্ধি করেই নিশ্চয়ই আসছে। তবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আসলে ভাড়া প্রায় দ্বিগুণ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি তো রয়েছেই, কিন্তু তার আগে যখন প্রথমে 80% ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয় বিআরটি এর পক্ষ থেকে, তখন বেশ কিছু জায়গায় বলা বলি হচ্ছিল বা গণমাধ্যমেও বিষয়গুলো আসছিল যে জ্বালানি তেলের মূল্য কমিয়ে যেন ভাড়াটিকে আগের মতোই রাখা হয়। এই বিষয়টি আসলে এটা কি আদৌ সম্ভব কিনা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, না, আমার মনে হয় এটি খুবই প্রাসঙ্গিক, এবং এটি সরকার যেহেতু নানানভাবেই প্রণোদনা দিচ্ছে, আপনারা তো দেখেছেন বা আপনারা নানান নিউজেও আপনারা সেটা প্রচার করেছেন যে সরকার কিন্তু হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিচ্ছে। তো সেক্ষেত্রে এইখানে এসে কেন হঠাৎ করে আবার যে আপনার কর্মহীন মানুষ ২ মাসের বেশি সময় কর্ম নেই, সেই মানুষটি হঠাৎ করে যখন গণপরিবহনে উঠছে সেখানে তাকে দ্বিগুণ ভাড়ায় পরিবহন করতে হচ্ছে, এটা কিন্তু খুবই আমার মনে হয় যে অপ্রাসঙ্গিক, এবং আমাদের উপর একটা দায় চাপিয়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এটা সরকার ইচ্ছে করলে ওই জায়গাতে যেতে পারতো। তবে আমি এখানে ব্যতিক্রম কিন্তু আছে, বরিশালে আমি গতকাল থেকে লক্ষ্য করেছি যে যদি এরকম হয়, আমি আগে যেটা আপনাকে বলেছিলাম, বরিশালে একটি পরিবহন তারা কিন্তু ঠিক করেছে যে তার 40টি সিট তিনি 20 জন যাত্রী নেবেন। প্রত্যেক যাত্রীর কাছ থেকে সে যেহেতু তার যেতে যে খরচ সেটা তো তুলতে হবে, কিন্তু তারা এরকম বলেছেন যে 500 টাকার ভাড়া আপনি 1000 টাকা দেবেন এই সময় পর্যন্ত, যখনই আবার এটা সিটটা পূর্ণ হয়ে যাবে তখন আবার 500 টাকা। তো এইটা এই টোটাল জায়গাটা আবার সে 100 টাকা কনসেশনও করছেন। তো এরকম একটা পরিস্থিতি হলে কিন্তু নিঃসন্দেহে যাত্রীরা মনে করতো যে আমি তো দুটো সিট বহন করছি এবং শারীরিক দূরত্ব বজায় আছে, সেখানে কিন্তু একটা স্বস্তি থাকলেও থাকতে পারত। কিন্তু এখানে যে সংখ্যাটা হচ্ছে, একদিকে আপনি ভাড়া বাড়িয়ে দিলেন, আর একদিকে কিন্তু এই শারীরিক দূরত্ব একসময় কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাবে না। সেখানে বাসেও দেখবেন যে যাত্রী নিচ্ছে 40 জন, আবার ভাড়াও নিচ্ছে ডাবল। তো সুতরাং দুদিক থেকেই কিন্তু আমরা জনগণ বা সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়বে। আমার মনে হয় সরকারের এটা ভেবে দেখা উচিত, এবং আমার এটাও বিশ্বাস করি সরকার ভাবলে আগের যে প্রণোদনার মতো এখানেও সেই প্রণোদনা দিয়ে এটি পুষিয়ে নিতে পারবে। সাইফুর রহমান মিলন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম সাইফুর রহমান মিলন, যিনি বরিশালের সেখানকার স্থানীয় দৈনিক ভোরের আলোর সম্পাদক এবং তিনি একই সঙ্গে উদীচীর সভাপতি। তার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো বলেছেন যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, সেই বিষয়টিকে তিনি এনেছেন এবং গণপরিবহনে কতখানি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেই জায়গা নিয়ে তিনি কথা বলেছেন এবং সেই সঙ্গে আরেকটু কথা বলেছেন যে 80% 60% যে ভাড়া বৃদ্ধির বিষয়টি, এবং পরবর্তীতে এখন যে আসলে সাধারণ মানুষের যে ভাড়া বৃদ্ধির কারণে যে ভোগান্তি, টানা 66 দিন বন্ধের পর মানুষ যখন আবার নিজের কর্মস্থলে ফিরে যাবেন বা কর্মহীন মানুষগুলো যখন আবার কর্মের খোঁজে যাবেন, সেই বিষয়গুলোতে তিনি খুব দৃষ্টিপাত করেছেন। তার সঙ্গে কথা বলার পর আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ইমার্জেন্সি কন্ট্রোল রুম ডাক্তার আয়েশা আক্তারের সঙ্গে। তিনি আছেন আমাদের সঙ্গে। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, শুভ সকাল জানাচ্ছি। আমাদেরকে প্রথমে একটু জানাবেন যে মাস্কের ব্যবহারকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা, একটি পরিপত্র জারি করা হয়েছে
যেখানে উল্লেখ করা হয়েছে যে মাস্ক ব্যবহার যারা না করবেন তাদের 1 লক্ষ টাকা জরিমানা অথবা 6 মাসের জেল। এটি আসলে কারা প্রয়োগ করতে পারবে এবং এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ। যেটা হলো মাস্ক নিয়ে কথা হচ্ছে, যেহেতু এখন আমাদের অফিস আদালত সবই খুলে দেওয়া হচ্ছে, আমাদেরকে 2 মাসের উপরে কিন্তু বন্ধ ছিল সবকিছু। তার ফলে মানুষটা কিন্তু অনেক জনগণ কিন্তু অনেক অ্যাওয়ার হয়েছে, তারা জানে যে মাস্কটা পরতে হবে বাইরে গেলে, এবং তাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থা সেটা কিন্তু তারা অনেকটা জেনেছে। তার ফলে এখন কিন্তু যে মাস্কটা বাধ্যতামূলক করা হয়েছে, আমাদের 2018 সালে একটা আইন আছে, যে আইনের আওতায় কিন্তু যারা এই আমাদের বিধানগুলো মানবে না তাদের শাস্তিযোগ্য অপরাধের হিসেবে গণ্য করা হচ্ছে। যে না মানলে হলে যে জরিমানা করা হবে, এবং সেই জরিমানাটা কিন্তু ম্যাজিস্ট্রেট করবে। তা আমাদের এখান থেকে নির্দেশনা আসছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে অবশ্যই তারা যখন বাইরে বের হবে মাস্কটা পরবে। কারণ বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তারা কিন্তু মাস্কটা ব্যবহার করে এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে অনেকটা কিন্তু নিয়ন্ত্রণে আনছে। সেই কারণে এখন যেহেতু অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, সেই কারণে সবারই কিন্তু অবশ্যই মাস্কটা পরতে হবে যখন তারা বাইরে বের হবে। কারণ মাস্কটা পরলে হাঁচি-কাশি থেকে তখন অনেকটা তারা রোগ প্রতিরোধ থেকে দূরে থাকতে পারবে, এবং আ আ গ্লাভসটা পরবে সাথে যখন দরকার খাবারের আগে, খাবারের পরে, এবং হাতে যদি ময়লা লাগে অবশ্যই হাতটা ভালোমতো সাবান পানি দিয়ে ধুবে, অথবা সাবান পানি না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারটা করবে। কিন্তু মাস্কটা এসেনশিয়াল, কারণ এই ভাইরাসটা কিন্তু হাঁচি-কাশি থেকে ছড়াচ্ছে। তার ফলে সবাই যদি মাস্কটা পরে সেই সামাজিক দূরত্ব, মানে একজনের কাছ থেকে একজনের দূরত্ব যদি মিনিমাম ৩ থেকে ৬ ফিট হয়, তাহলে কিন্তু অনেকটাই তারা এই মাস্কটা পরেই কিন্তু প্রতিরোধটা করতে পারছে। সেই কারণে মাস্কটা এসেনশিয়াল। আপনার মাস্কটা এই কারণে আমাদেরকে আইনের আওতায় আনা হয়েছে, যেহেতু মাস্কটা পরতেই হবে। কারণ যেহেতু এখন আমাদের সংখ্যাটা বাড়ছে, তার ফলে আমরা কিন্তু সবাই খুলে আস্তে, আস্তে করে অফিস আদালত খুলে দেওয়া হলেও কিন্তু আমাদের নির্দেশনা আছে, যারা বয়স্ক অসুস্থ ব্যক্তি অথবা গর্ভবতী মা তাদের কিন্তু অফিসে আসতে মানা করা হয়েছে। যারা সুস্থ আছে, কর্মঠ আছেন তারা কিন্তু যাচ্ছেন। সেক্ষেত্রে তারা যদি মাস্কটা পরে থাকেন, তাহলে একজন থেকে আরেকজনে কিন্তু রোগটা ছড়াচ্ছে না। এই কারণে মাস্কটা বাধ্যতামূলকভাবে সবার জন্য আমরা জারি করেছি যে মাস্কটা অবশ্যই তাদেরকে পরতে হবে। ডক্টর আয়েশা, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্লাজমা থেরাপি। এই প্লাজমা থেরাপি যদিও WHO থেকে খুব বেশি এই প্লাজমা থেরাপির বিষয়ে খুব একটা আশাব্যঞ্জক কথা শোনা যায়নি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্লাজমা থেরাপির যে ক্লিনিক্যাল ট্রায়াল সেটি শুরু হয়েছে, এবং এর পরপরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেটি দেখতে পেয়েছি প্লাজমা ব্যাংক অমুক তমুক নানা কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং প্লাজমার বিভিন্ন খোঁজ আমরা দেখতে পাচ্ছি যে অনেকে প্লাজমা খোঁজ করছেন। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু আমাদেরকে জানান যে আসলে এই প্লাজমা থেরাপি কি করোনা চিকিৎসায় উপকারী কিনা, বা স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান কেমন? ধন্যবাদ। এটা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই থেরাপিটা চালু হয়েছে, এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু বেশ ভালোই রেসপন্স করছে। এটা যদি এখনো কিন্তু ট্রায়াল চলছে। এখনো কিন্তু আমাদের কিন্তু কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। কোনো এই COVID-19 এর জন্য একদম ডেফিনিট কোনো ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি। এটা হলো যে জাস্ট আপনি ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে কিন্তু প্লাজমা থেরাপি চলছে, অন্যান্য ওষুধ কিন্তু মেডিসিন কিন্তু চলছে। সেক্ষেত্রে অ্যান্টিবডিটা, এটা হলো যে যারা কোভিড পজিটিভ আক্রান্ত হয়েছেন, তারা সুস্থ হয়েছেন, তাদের কাছ থেকে সেই প্লাজমা থেরাপির মধ্যে অ্যান্টিবডিটা আমরা কিন্তু দিচ্ছি খুবই অসুস্থ ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে দিচ্ছি, সবার জন্য আমরা দিচ্ছি না, কারণ ট্রায়ালের মধ্যে আছে। যখন দেখা যাবে যে এটা খুব ভালো রেসপন্স করছে, দেন তখন এটাকে রিকগনাইজ করে তারপর করা হবে। কিন্তু এটা কিন্তু বেশ ভালোই কাজ করছে, কারণ অ্যান্টিবডিটা তৈরি হয়ে যাওয়ার পরে একদম অসুস্থ সিরিয়াস ইলনেস পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং তাদের ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো রেসপন্স করছে। যেহেতু আমাদের এটা বই বেশি অন্যান্য দেশে চালু আছে, তো WHO যখন রেকমেন্ডেশন করবে, এবং আমরা অলরেডি চালু করেছি, তো দেখা যায় সামনের দিকে কি অবস্থা হয়। অবশ্যই যদি খুব ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে আমরা সেটা ভাবে সবার জন্য এটা প্রযোজ্য করব। আচ্ছা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, হয়তো এখনো পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ খুব একটা বাড়েনি, কারণ হয়তো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারতাম। সেক্ষেত্রে আসলে এবছর ডেঙ্গু পরিস্থিতি কেমন হতে পারে, বা ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর এই মুহূর্তে আর কি কি পদক্ষেপ নিচ্ছে? ধন্যবাদ। যেহেতু গত বছর আমার ডেঙ্গু প্রকোপটা সেই গত বছর ছিল, গত ১৯ বছরের তুলনায় সবচেয়ে বেশি। ১ লাখের উপরে কিন্তু আমার ছড়িয়ে পড়েছিল ডেঙ্গুটা, এবং সারা বাংলাদেশে। সেটাও কিন্তু ২ টা ঈদের কারণে কেউ কিন্তু নিয়ম মানেনি। যার ফলে সবাই কিন্তু ঈদের সময় দেশের বাড়িতে গেছে যার মতো। যার ফলে কিন্তু আমার সারা বাংলাদেশে ডেঙ্গুটা ছড়ানো ছিল। তো যদি বললেন গত বছর হিসাবে এবছরটা কিন্তু আমার সেরকম একটা ব্যাপকতাকারে কিন্তু এখনো হয়নি। ডেইলি দেখা যাচ্ছে আমার ১ টা ২ টা করে পেশেন্ট ভর্তি হচ্ছে। যেহেতু সারা বাংলাদেশে ছড়ানো ছিল, সেই কারণে ঢাকার বাইরেও আমার পেশেন্ট আসতেছে, ঢাকার মধ্যে কিন্তু তুলনায় অনেকটা কম আসছে।
কারণ গত বছর থেকে আমরা সবাইকে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কর্মকাণ্ড চালানোর ফলে অনেকটাই কিন্তু কমে আসছে, মানুষ কিন্তু অনেকটা অ্যাওয়ার্ড হয়েছে এবং যারা বাসায় আছেন তারা কিন্তু বাসা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমাদের যে কার্যক্রমগুলো, সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম, অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কার্যক্রমগুলো, রিহ্যাবের যে আন্ডার কনস্ট্রাকশন বাড়িগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সেগুলোতে আমরা দেখছি। এই যে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা কাজটা করছি, তার ফলে দেখা যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেকটাই কম আছে। সামনে কিন্তু বর্ষা মৌসুম, যদি সবাই যদি অ্যাওয়ার হয়ে কাজটা করে, নিজেদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমাদের কার্যক্রম তো চলবেই। আমাদের বিভিন্ন ধরনের গাইডলাইন তৈরি করা, ট্রিটমেন্ট প্রোটোকলে চেঞ্জ আনা এবং আমাদের কিট সরবরাহ করা বিভিন্ন জেলায়, সেগুলো কার্যক্রম কিন্তু আমাদের চলছে। ডেঙ্গু নিয়ে এখন আমরা ভালো পজিশনে আছি। যদি এখন মানুষ যদি সচেতন হয়ে আগের মতো যদি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে কিন্তু এবছর অনেকটা কম আসবে বলে আমরা ধারণা করছি। আচ্ছা, আমরা আবার একটু করোনা পরিস্থিতিতে ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে গত 24 ঘন্টায় করোনা পরিস্থিতির যে বিষয়, সেখানে আমরা দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের যে ব্রিফিং, সেখানে আমরা দেখতে পেলাম যে সর্বোচ্চ 40 জনের মৃত্যুর যে রেকর্ড সেটি হয়েছে। এটাতে আসলে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য পরামর্শ কি থাকবে? নিশ্চয়ই তারা আসলে এত ব্যাপক সংখ্যক মৃত্যুতে তারাও নিশ্চয়ই আতঙ্কিত হয়েছে। সেক্ষেত্রে আসলে আপনার কি বলবার থাকবে? যেহেতু করোনা পরিস্থিতি আমাদের দেশে হলো যে অলরেডি আমরা এটা মোকাবেলার জন্য অনেক ধরনের পদক্ষেপ কিন্তু শুরু থেকে আমরা নিয়েছি। যখনই আমাদের চায়না থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, আমাদের বিমানবন্দর, নৌবন্দর, স্থলবন্দরগুলো সবগুলো থেকে স্ক্রিনিং ব্যবস্থা কিন্তু এখনো চালু আছে। আমাদের এখন নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু এখন অফিসারদের খুলে দেওয়া হয়েছে, তারা সেখানে অবশ্যই থার্মোমিটারটা রাখবে এবং জন্মাপের যেটা যন্ত্র, তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্রটা সেটা রাখবে এবং সাথে হ্যান্ড স্যানিটাইজার, সাবানটা রাখবে এবং মাস্কটা তো অবশ্যই পরবে। জনগণকে বলবো, যেহেতু আপনারা অনেকটাই অ্যাওয়ার হয়েছে এবং তারা জানে যে 2 মাসের মধ্যে তারা ছিল যে সামাজিক দূরত্ব, পারস্পরিক দূরত্ব মেনটেন করা এবং প্রতিরোধটা কিন্তু মেন। এখানে নিজের সুরক্ষা কিন্তু নিজের কাছেই। আর নিজে যদি সুরক্ষিত থাকে তাহলে কিন্তু তার পরিবারটা সুরক্ষিত থাকে, তখন কিন্তু আশেপাশে ছড়িয়ে পড়ে না। এখন এই সুরক্ষা মেনটেন করে তারা যদি চলতে পারে এবং যদি দূরত্বটা মেনটেন করে চলে, তাহলে কিন্তু অবশ্যই রোগটা অত্যন্ত আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। অলরেডি চায়না, দক্ষিণ কোরিয়া অনেক দেশে কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে এবং মাস্কটা কিন্তু এসেনশিয়াল। সাথে হাতটা ধোয়া কিন্তু অবশ্যই ভালো। হাত ধোয়া কিন্তু অনেক রোগের প্রতিরোধ, শুধু এই ভাইরাস না, ব্যাকটেরিয়া থেকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। সেক্ষেত্রে হাতটা ভালো মতো সাবান দিয়ে 20টা সেকেন্ড যদি ধুয়ে কেউ খাবারের আগে, খাবারের পরে অথবা যে কোনো ময়লা জায়গায় হাতটা রাখা পড়ে এবং মাস্কটা পরলে অনেকটা আমরা কিন্তু এখান থেকে মুক্ত থাকতে পারবো। সাথে তো আছেই আমাদের যেটা হলো গণসমাবেশ, গণজামাতে একসাথে আমরা যাতে না মিশি এবং দূরত্বটা মেনটেন করে চলি এবং মাস্কটা পরি এবং এই যে আমাদের নির্দেশনাগুলো সেটা যদি মেনে চলা হয়, সাথে আমাদের তো হটলাইন নাম্বারগুলো আছে, কেউ যদি অনেক কিছু না বুঝতে পারে অথবা কেউ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে আমাদের সেবা কিন্তু চালু আছে। আমাদের 24 ঘন্টা সেবা চালু আছে। অবশ্যই আমাদের একটু ফোন করবেন, যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের সহযোগিতার জন্য অবশ্যই কিন্তু আমরা আছি এবং থাকবো আমরা আপনাদের সাথে। ডক্টর আয়েশা, সবশেষ একটা প্রশ্ন আপনার কাছে থাকছে। সেই প্রশ্নটি হচ্ছে এমন যে আমাদের করোনা পরিস্থিতি যেটি গেল 24 ঘন্টার যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যে সর্বোচ্চ আক্রান্ত, সর্বোচ্চ মৃত্যু এবং প্রতিদিনই কিন্তু এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যদিও সুস্থতাও যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু তারপরেও আসলে ভবিষ্যতের আরো বড় ধরনের আক্রান্ত যদি হয় বা এরকম আশঙ্কা থাকছে কিনা এবং সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর কোনো প্রস্তুতি নিচ্ছে কিনা? আমাদের প্রস্তুতি তো আছে, যেহেতু আমরা ল্যাব কিন্তু অলরেডি আমাদের 52টা ল্যাব চালু আছে এবং আমরা কিন্তু সামনে আরো ল্যাব চালু করব, যাতে এবং আমাদের বুথ কিন্তু অনেক আছে ঢাকার মধ্যে, কিন্তু আমাদের ব্র্যাকের যে অনেকগুলো বুথ আমাদের চালু আছে। তা আমরা সামনের দিকে আরো ব্র্যাকের 200টার মতো বুথ যেগুলো চালু করার সামনে আছে, যাতে আমরা মোটামুটি যাদের উপসর্গ আছে অথবা অনেক উপসর্গ তো থাকেও না, অনেক জনগোষ্ঠী যাতে আমরা একসাথে টেস্টটা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি বোঝার জন্য এইটা ট্রেনটা কোন দিকে যাচ্ছে, মানে বাড়ার দিকে না কমার দিকে। যখন অনেক অনেক টেস্ট করতে পারবে তখন আমরা ধরতে পারবো যে অনেকটা আমাদের কতটুকু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসছে। যেহেতু আমরা এখনো কিন্তু অনেক টেস্ট করছি, টেস্টের সংখ্যা আরো বাড়ানো হবে এবং এটা হলো যে এখন যদি আমাদের বাড়ছে কিন্তু একটু করে, কিন্তু আমরা টেস্টও করছি, কিন্তু অনেক দেখতে পাই যে আমরা টেস্টও অনেক করছি, কিন্তু সবার ক্ষেত্রে এটা বলছে যে আসলে এটা তো যেহেতু এই ভাইরাসটা প্রত্যেকটা দেশে কিন্তু যখন বাড়া শুরু করলে আস্তে আস্তে বাড়ার পর একটা পরে কিন্তু কমে আসে। আমাদের এখন বাড়ছে, এটা এখন মোটামুটি বলা যাচ্ছে যে এটা পিকের দিকে যাচ্ছে অথবা পিকের পর্যায়ে আছে। যেটা থাকুক না কেন, যদি অ্যাওয়ারনেসটা থাকে, জনগণ যদি অবশ্যই সচেতন হয়ে কাজটা করে
এবং চলাফেরার সময় তাদের আমাদের সেই নির্দেশগুলো যেগুলো আছে সেটা যদি মেনটেন করে চলে, তাহলে কিন্তু অবশ্যই এটা আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি তারা কেউ কিছু না মানে, মাস্কটা যদি না পরে, তারা যদি আবার সেই বাজারে যে যদি একসাথে যদি পারস্পরিক দূরত্ব মেনটেন না করে চলে, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু আরো বাড়তে থাকবে। সংক্রমণটা তখনই প্রতিরোধ করা যাবে, তখনই নিয়ন্ত্রণে আসবে যখন সবাই এই জিনিসটা মেনটেন করে চলবে। তখন কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা কমে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে। আমাদের ল্যাবও বাড়ানো হচ্ছে, আমরা বুথও বাড়াচ্ছি, আমরা কিন্তু টেস্ট করছি, আমরা কিন্তু ফ্যাসিলিটিস আছে, আমাদের ট্রিটমেন্ট ব্যবস্থাপনা আছে, কিন্তু সবাইকে সেটা গ্রহণ করতে হবে, সবাইকে আমাদের নির্দেশনা মেনে চলতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আমরা প্রতিরোধের দিকে এগিয়ে আসবো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আয়েশা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন ডক্টর আয়েশা আক্তার, তিনি সহকারী পরিচালক, ইমার্জেন্সি কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর, এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে করোনা পরিস্থিতি, বর্তমান অবস্থা এবং সেই সাথে মাস্কের ব্যবহার নিয়ে যে আসলে বিষয়গুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যে আইন করার কথা হয়েছে, এই বিষয়গুলো জানাচ্ছিলেন। তো এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। শারমিন সুলতানা উপমা, আপনাকে শুভ সকাল। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা বিরতির পরে এসে আপনার সঙ্গে কথা বলছি। কোথাও যাবেন না, নিউজ 24 এর সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে আজ সকালের বাংলাদেশ। এখন পর্যন্ত বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। উপমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। উপমার সঙ্গে কথা বলবো বিনোদন জগৎ নিয়ে, বিশেষ করে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো। উপমা, আপনার কাছে আমার প্রশ্ন, সবকিছুই সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাজগুলো কিভাবে চলছে বা রেকর্ডিং স্টুডিও কিভাবে খুলছে? ধন্যবাদ, শুভ সকাল আপনাকে। যেহেতু এখন আপাতত সবকিছুই ধীরে ধীরে ওপেন হচ্ছে, এবং আই থিঙ্ক রেকর্ডিং স্টুডিওস অ্যান্ড আদার টাইপস এর যে স্টুডিওস গুলো আছে সেগুলো লাইক ধীরে ধীরে খুলবে। অ্যান্ড এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন জাস্ট গতকাল থেকেই তো সবকিছু হচ্ছে ওপেন হয়েছে। এখন যে পেন্ডিং প্রজেক্ট গুলো রয়েছে যাদেরই, আই থিঙ্ক সেগুলো এখন থেকে স্টার্ট হবে। অ্যান্ড যতটুকু মনে হচ্ছে যে অল্প পরিসরেই সবাই কাজগুলো ধীরে ধীরে চালু করবে। অ্যান্ড লাইক যদি আমি বলি স্টেজ শোজ অ্যান্ড যে কনসার্টস গুলো এতদিন পেন্ডিং ছিল, হয়নি, বা এইসবের ক্ষেত্রে আই থিঙ্ক এগুলো আর একটু চালু হতে আরো সময় লাগতে পারে। পরিস্থিতি হয়তো আরো যখন উন্নতি হবে তখন থেকে আই থিঙ্ক স্টেজ শোজ এন্ড আউটডোর যে কনসার্টস গুলো হয়, আই থিঙ্ক সেগুলো তখন স্টার্ট হবে। উপমা, প্রায় 66 দিন বন্ধ ছিল সবকিছু, এবং সঙ্গীত জগতও বন্ধ ছিল, তো সেক্ষেত্রে মিউজিক ইন্ডাস্ট্রির কেমন ক্ষতি হলো আপনার কি মনে হয়? মিউজিক ইন্ডাস্ট্রি লাইক অবভিয়াসলি এখানে তো বিশাল বড় একটা ক্ষতি সব সেক্টরেই হয়েছে, এবং এই ক্ষেত্রে তো সেটা লাইক কোনো তুলনাই হয় না। কজ অনেকেই আছেন যারা একটা সিজন থাকে, লাইক মিউজিক ইন্ডাস্ট্রিতেও পিক আওয়ার বা পিক সিজন গুলো যেগুলো হচ্ছে লাইক শীত উইন্টার সিজন গুলো, নভেম্বর ডিসেম্বর, যখন নাকি হচ্ছে প্রচুর স্টেজ প্রোগ্রামস গুলো থাকে, এবং প্রত্যেকটা কোম্পানি থেকেই হচ্ছে তারা পিকনিক অর এজিএম অর ডিলার কনফারেন্স এই টাইপের শোজ গুলো হতে থাকে। সো সেই ক্ষেত্রে যেটা হয় 6 মান্থের মতো কিন্তু লাইক পিক আওয়ার সিজনই হচ্ছে যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু তখন ভালোভাবে কাজ করতে পারেন, এন্ড বাকি সময়টা একটু ঢিলেভাবে যায়। বাট রেকর্ডিং এন্ড আদার টিভি শুটিং শুটস এইসব নিয়ে লাইক বিজি থাকা হয়। বাট যেহেতু এতদিন বন্ধ রয়েছে, সবাই কিন্তু আসলে এই ক্ষেত্রে কিছু করার ছিল না, এবং এন্টারটেইনমেন্টের জায়গাটা কিন্তু তখন
এই ক্ষেত্রে একদমই স্টপ ছিল। দো অন্য কাজগুলো ঘর থেকে করা গিয়েছে, বাসায় থেকেই হচ্ছে লাইক অফিসের কাজগুলো বা ব্যাংকের কাজগুলো বাসায় থেকে করা হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আই থিঙ্ক সীমিত আকারে খোলা ছিল। বাট ইন দিস কেস মিউজিকের ক্ষেত্রে কিন্তু সবাই অ্যাকচুয়ালি কমপ্লিটলি ঘরে বসা, অ্যান্ড ফেসবুক থেকে লাইভে এসে ওর আদার সোশ্যাল নেটওয়ার্কস থেকে লাইভে গিয়ে যতটুকু আসলে কভার করা গিয়েছে, বাট সেটা তো আসলে বড় কোনো মাধ্যম না ব্যাপারটাকে ব্যাপক আকারে ছড়ানোর জন্য। সো আই থিঙ্ক মিউজিক ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রে একটা বিশাল বড় একটা ক্ষতি হয়েছে, বিকজ অনেকেই কিন্তু কমপ্লিটলি ঘরেই বসা। তো এই ক্ষেত্রে ক্ষতির আসলে কোনো তুলনাই হয় না। আচ্ছা উপমা, একটা বিষয় সেটি হচ্ছে আপনারা যেহেতু কাজে ফিরবেন সেক্ষেত্রে আপনারা নিজেরা নিজেদের স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলবেন? আমি আপনার প্রশ্নটি বুঝিনি। আপনারা যারা সঙ্গীত শিল্পী, আপনারা যখন আপনাদের কাজে ফিরবেন, বিশেষ করে আপনাদের স্টেজ শো করতে হচ্ছে, আপনাদের রেকর্ডিং স্টুডিওতে যেতে হচ্ছে, তো সেক্ষেত্রে সেসব জায়গায় কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন? আচ্ছা, যেহেতু সরকার থেকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা বাসে উঠুন বা যেখানে উঠুন আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং একটা রেকর্ডিং স্টুডিওতে কিন্তু খুবই মানে যখন রেকর্ডিং হয় অনেক বেশি মানুষ কিন্তু এমনিতেও নর্মালি লাইক সেখানে এতটা বেশি গ্যাদারিং থাকে না, হয়তো রেকর্ডিস্ট এন্ড যিনি হচ্ছে আর্টিস্ট তিনি থাকেন, এবং রেকর্ডিস্ট কিন্তু স্টুডিওর লাইক এই পাশে থাকেন কাজ করেন, এন্ড যিনি আর্টিস্ট তিনি ওই প্রান্তে থেকে হচ্ছে গান ওর ভয়েস ওর হোয়াটএভার ইট ইজ তিনি হচ্ছে সেটা ইনপুট দেন। এমনি তো সচরাচর রেকর্ডিং স্টুডিওগুলোতে খুব বেশি একটা ভিড় হয় না, এন্ড যেহেতু এখন এরকম একটা ক্রাইসিস যাচ্ছে, আই থিঙ্ক রেকর্ডিং স্টুডিওস গুলো যারা পরিচালনা করছেন তারা এই ব্যাপারগুলো মানবেন, তারা মেনে চলবেন, যাতে হয়তো এর আগে যদি 5-6 জন একসাথে একটা স্টুডিওতে থাকতেন, হয়তো এখন আরো কম হবে 2 থেকে 3 জন, অথবা শুধুমাত্র রেকর্ডিস্ট এবং আর্টিস্ট যিনি আছেন তিনি হয়তো জাস্ট কাজের ক্ষেত্রে যতটুকু যতটুকু সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কাজগুলো করবেন, অ্যান্ড আদার্স যে টিভি শোজ ও শুটিং যাই আছে আই থিঙ্ক সেখানে হচ্ছে ধীরে ধীরে সোশ্যাল ডিস্টেন্স এবং দূরত্ব বজায় রেখেই হচ্ছে কাজগুলো করা হবে। আচ্ছা উপমা, এখন যেহেতু গান নিয়েই কথা হচ্ছে, তো তোমার কাছ থেকে আমরা একটা গান শুনি। কি গান শোনাবে আজকে আমাদের উপমা? আমি একটি নজরুল সঙ্গীত গাইছি, এটা আমার পছন্দের একটি গান, তো চেষ্টা করছি। মোর ঘুম ঘুরিলে মনোহর নম 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 নম, মোর ঘুম ঘুরিলে মনোহর নম 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 নম, শ্রাবণ মেঘে নাচে নটব, শ্রাবণ মেঘে নাচি নাচি নাচি, শ্রাবণ মেঘে নাচে নটব, রম ঝম 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 রম ঝম, মোর ঘুম ঘুরিলে ঘুম ঘুরি ঘুম ঘুরিলে মনোহর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, খুবই 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 চমৎকার ছিল উপমা। আচ্ছা উপমা, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে বিনোদন জগতে আপনাদের তো বেশ কিছু জায়গার সাথে কানেক্টেড হতে হয়, যেমন আপনাদের শুটিং থাকে, আপনাদের রেকর্ডিং থাকে, আপনাদের স্টেজ শো থাকে। বিশেষ করে স্টেজ শো যেটি, সেটি আসলে অনেক বড় জনসমাগমের একটি বিষয়, সেটি এখনো পর্যন্ত একটা অনিশ্চয়তার মতো জায়গায় রয়েছে, যে সেটি যেহেতু এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আপনার কি পরামর্শ থাকবে? স্টেজ শোজ গুলোর ক্ষেত্রে জি, যেহেতু কনসার্ট স্টেজ শোজ গুলোতে লাইক অডিয়েন্স যারা থাকেন, এটা অনেক বিশাল বড় একটা মানে
অনেক পাবলিক কিন্তু সেখানে একসাথে খুব ক্লোজলি কিন্তু তারা কনসার্ট গুলো ও শোজ গুলো উপভোগ করেন। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে তখন আই ডোন্ট থিঙ্ক সো যে যখন লাইক গানগুলো গাওয়া হয়, পারফর্ম করা হয়, অডিয়েন্সকে কোনোভাবেই থামানো যায়। এন্ড আপাতত যেটা বলবো যে যতদিন এই ক্রাইসিস থাকছে, as far as I know, probably stage shows গুলো অ্যাভয়েড করা হবে। আই থিঙ্ক স্টুডিও ভিত্তিক যে প্রোগ্রাম গুলো লাইক টিভি শোজ, রেকর্ডিংস, আই থিঙ্ক এগুলোই হচ্ছে এখন বেশি ফোকাস থাকবে রাদার দেন স্টেজ পারফরমেন্সের দিকে। কারণ সেই ক্ষেত্রে যেটা হয়, অনেকগুলো মানুষ একসাথে থাকে এবং সম্ভব হয় না আসলে সবসময় তাদেরকে নিয়ন্ত্রণে রাখা। এন্ড আর যদিও বা সেটা করা হয় হয়তো বা খুব অল্প পরিসরে, লাইক 50, 100 or 40, এইরকম অল্প সংখ্যক কিছু মানুষ নিয়ে আই থিঙ্ক ছোট ছোট পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স এন্ড যে টাইপের মানে হাইজিনিক যে ব্যাপারগুলো মানতে বলা হচ্ছে, লাইক হ্যান্ড স্যানিটাইজার, আই থিঙ্ক এই জিনিসগুলো মেনটেন করে সবাই হয়তো বা উপভোগ করতে পারেন। এবং যেটা হয় যে যখনই তারা অডিয়েন্স যারা রয়েছেন তারা যখন স্টেজ শোজ গুলো উপভোগ করবেন, যদি হয় সেক্ষেত্রে আই থিঙ্ক যে যার যার অবস্থানে বসে থেকে যদি এনজয় করেন সেটা বেটার। আই মিন সিট গুলো থেকে উঠে না দাঁড়িয়ে ভিড় না করে একসাথে সবাই মানে গ্যাদার হয়ে এনজয় করার থেকে বেটার সবাই যার যার অবস্থানে বসে যদি আমরা স্টেজ পারফরমেন্সটা উপভোগ করি, সেক্ষেত্রে আই থিঙ্ক ইনশাল্লাহ কিছু হবে। উপমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী শারমিন সুলতানা উপমা। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি জানাচ্ছিলেন যে আসলে সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা যখন তাদের কাজে ফিরবেন, যেহেতু সবকিছু সীমিত আকারে খুলে দেওয়া হচ্ছে, তারাও তাদের কাজে ফিরবেন, তো আসলে তারা কিভাবে স্বাস্থ্যবিধি মানবেন, তারা কিভাবে কাজ করবেন, এবং সেই ফাঁকে আমরা একটা চমৎকার নজরুল সঙ্গীত শুনে নিলাম। যাই হোক, সবকিছুর পরে যেটি থাকে যে আমরা যখন প্রতিদিন কর্মব্যস্ত দিনের জন্য বেরিয়ে যাই, তখন আমাদের মাথায় একটি বিষয় থাকে যে সারাদিন কি ঘটবে, কি ঘটতে চলেছে, ভাগ্যের যোগে কি আছে, ভাগ্যের চাকা আজ কোন দিকে ঘুরছে। তাই জানাবেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন কেসি পাল, তিনি আমাদেরকে জানাবেন আজকের রাশিফল। কেসি পাল, আপনাকে স্বাগতম। আজকের রাশিতে কি থাকছে, কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে আমাদেরকে জানাবেন। আপনাদেরও অশেষ ধন্যবাদ। সেই সঙ্গে সকল দর্শকবৃন্দদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আসি মেষ রাশি। মেষ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। আয় বুঝে ব্যয় করুন, নচেত সঞ্চয় হাত পড়বে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় তীব্র গতির বাহন বর্জন করুন। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী ও ড্রাইভারদের মনে মালিক প্রীতি দেখা দেবে। মন সুর সঙ্গীত ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক ব্যক্তিরা আজকের দিনটিতে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত হবে। তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি, ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। পিতা মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তথাপিও মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। ভাই বোনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন। অধিক লৌকিকতা ক্ষতির কারণ হবে। এবার আসি সিংহ রাশি।
সিংহ রাশির জাতক ব্যক্তিরা আজকের দিনটিতে বিশেষ করে অর্থকড়ি উপার্জনের সকল পথ খুলে যাবে, এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা কোনো ডাক গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে শূন্যের সূর্য উদিত হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালংকার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক ব্যক্তিদের টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। এমনকি সময় মতো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিতে না পারায় ইমেজ নষ্ট হবে। ধার দেনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখা সমীচীন হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হয়। দিনটি বেশ আনন্দে কাটবে। শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। বিদ্যা শিক্ষায় বতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূরণের পথ খুলবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে আয় বুঝে ব্যয় করুন, নচেত ধার দেনায় পড়তে হবে। চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। মন, সুর, সঙ্গীত ও ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক ব্যক্তিদের আজকের দিনটিতে বিবাহযোগ্যদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি প্রেমী যুগলের প্রেম ধন্য হবে বা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই সমীচীন হবে। আজকের রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ধন্যবাদ ডক্টর কেসি পাল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আজকের রাশিফল এবং এই দিয়ে কিন্তু আজকের যে রাশিফল, আজকে সারাদিন কি ঘটবে না ঘটবে সে বিষয়ে বিস্তারিত তিনি আমাদেরকে জানালেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।